স্টুডেন্ট, গত লেকচারে মানে আগের যে লেকচারটা ছিল ভেক্টরের উপরে, সেখানে আমরা জেনেছিলাম যে দুটি ভেক্টরের লব্ধি কী করে বের করতে হয়। অর্থাৎ সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা দুটি ভেক্টরের লব্ধি নির্ণয় করতে পারবো এবং সামন্তরিক সূত্রের সাহায্যে আমরা দুটি ভেক্টরের লব্ধি নির্ণয় করতে পারবো। এখন যদি কোনো কোনো ক্ষেত্রে দুই বা ততোধিক ভেক্টর থাকে, তাহলে আমরা তাদের লব্ধি কী করে নির্ণয় করব। মাথায় রাখবে, দুই বা ততোধিক ভেক্টর থাকলে তাদের লব্ধি নির্ণয় করতে গেলে বহুভুজ সূত্র প্রয়োগ করতে হয়। বহুভুজ সূত্রটা কি, সেটা আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখছি। যেমন ধরে নাও যে কোনো একটি বস্তুর উপর যদি আমরা এইদিকে একটা ভেক্টর কাজ করে, অর্থাৎ এ ভেক্টর কাজ করে, একইভাবে এই দিকে একটা ভেক্টর কাজ করে, ধরলাম বি ভেক্টর কাজ করছে, এই দিকে একটা ভেক্টর কাজ করে, ধরলাম সি ভেক্টর কাজ করছে, একইভাবে এই দিকে একটা ভেক্টর কাজ করছে, ধরলাম ডি ভেক্টর কাজ করছে। অর্থাৎ কোনো একটি বস্তুর উপরে যদি আমাদের উপরে চারটা ভেক্টর কাজ করে, তাহলে এই চারটা ভেক্টরের লব্ধি আমরা কি করে নির্ণয় করব। এখন তিন বা ততোধিক বা দুই বা ততোধিক ভেক্টর থাকলে সেটাকে আমরা বহুভুজ সূত্রের সাহায্যে বের করতে পারবো। অর্থাৎ এই ভেক্টরগুলি নিয়ে আমরা একটা বহুভুজ তৈরি করব। অর্থাৎ সেই বহুভুজটা কীরকম হবে, এই বরাবর যাচ্ছে এ ভেক্টর, এই বরাবর যাচ্ছে বি ভেক্টর, এই বরাবর যাচ্ছে সি ভেক্টর, এই বরাবর যাচ্ছে ডি ভেক্টর। অর্থাৎ আমরা এখানে এই বাহুগুলোকে এভাবে করে রিপ্লেস করে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ এটাকে বসলো এ ভেক্টর, এটা বসলো বি ভেক্টর, এটা বসলো সি ভেক্টর, আর এটা বসলো ডি ভেক্টর। যদি আমরা এই বাহুগুলোকে যদি বসিয়ে দিই, তাহলে প্রত্যেকটা বাহু দেখতে পাচ্ছি একই ক্রমে যাচ্ছে। এখন এর যে অন্তিম বাহুটি আছে, অর্থাৎ এই বাহুটি যদি বিপরীত ক্রমে যায়, তবে এটি হবে এই চারটি ভেক্টরের লব্ধি, যেটাকে আমরা প্রকাশ করছি আর ভেক্টর দিয়ে। তাহলে আমরা এখানে বহুভুজ সূত্রকে আমরা কিভাবে বিবৃত করব, যে কতগুলি ভেক্টরের মান ও দিক যদি একটি বহুভুজের বা বদ্ধ বহুভুজী শৃঙ্খলের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা প্রকাশ করা হয়, তবে বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই ভেক্টরগুলির লব্ধির মান ও দিক নির্দেশ করে। কি বললাম, কতগুলি ভেক্টরের মান এবং দিক, অর্থাৎ এখানে যে চারটা ভেক্টর আছে, এই চারটা ভেক্টরের মান এবং দিক যদি একটি বহুভুজের বা বদ্ধ বহুভুজী শৃঙ্খলের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা সূচিত করা হয়, তবে বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটি, অর্থাৎ এই বাহুটি ওই ভেক্টরগুলির, অর্থাৎ এই চারটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এটা গেল বহুভুজ সূত্রের বিবৃতি। এখন আমরা দেখাবো যে এই বহুভুজ সূত্রের সাহায্যে, অর্থাৎ এই বহুভুজ সূত্রটি যে ত্রিভুজ সূত্রেরই অপর একটি রূপ, অর্থাৎ ত্রিভুজ সূত্রের সাহায্যে বহুভুজ সূত্রকে কিভাবে প্রমাণ করা যায় সেটা আমরা দেখব। সো আমরা এখানে এটার নাম দিলাম ও এ বি সি ডি, এরকম করে এর মধ্যে নাম দেওয়া হলো। তাহলে এরকম করে যদি আমরা এর মধ্যে নাম দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও এ ভেক্টর বরাবর যদি এ ভেক্টর সূচিত করা হয়, এ বি ভেক্টর বরাবর যদি বি ভেক্টর সূচিত করা হয়, বি সি ভেক্টর বরাবর যদি সি ভেক্টর সূচিত করা হয়, এবং সিডি ভেক্টর বরাবর যদি ডি ভেক্টর সূচিত করা হয়, তবে এর ওডি ভেক্টর বরাবর আমরা আর ভেক্টরকে সূচিত করছি। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ও এ ভেক্টর বরাবর যদি এ ভেক্টরকে সূচিত করা হয়, এ বি ভেক্টর বরাবর যদি বি ভেক্টর সূচিত করি, আর বিসি ভেক্টর বরাবর যদি সি ভেক্টর সূচিত করি, সিডি ভেক্টর বরাবর যদি ডি ভেক্টর সূচিত করি, আর তাহলে ওডি ভেক্টর বরাবর এই চারটার লব্ধিকে আমরা সূচিত করব আর ভেক্টর দিয়ে। বুঝতে পারা গেল? এখন এর মধ্যে যদি আমরা একটা কর্ণ অঙ্কন করি, অর্থাৎ যদি আমরা এখানে ওবি কর্ণ অঙ্কন করি, ওবি কর্ণ অঙ্কন করলে আমরা দেখতে পারবো যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে আমরা যদি এখানে ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারবো
যে ওবি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর। এটা আমরা এখান থেকে বলতে পারবো যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে যদি আমরা ভেক্টর সূত্র প্রয়োগ করি তাহলে আমরা বলতে পারবো যে ওবি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর। এখন যদি আমরা ও বিন্দু থেকে যদি এখান থেকে আমরা সিকে যুক্ত করি, ও বিন্দু থেকে যদি এখান থেকে আমরা সিকে যুক্ত করি এবং এই বরাবর যদি একটা ভেক্টর নিই তাহলে আমরা এখান থেকে ত্রিভুজ ও বি সি, ও বি সি থেকে আমরা বলতে পারবো যে ওসি ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এটা আমরা বলতে পারবো। আর এখন যেহেতু আমরা ওবি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর জানি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এটা আমরা এখান থেকে লিখতে পারবো যেহেতু ত্রিভুজ সূত্র, তাহলে ত্রিভুজ ও এ বির উপর আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করছি, প্রয়োগ করে নিয়ে ওবি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর লিখতে পারছি। ঠিক আছে, তাহলে একইভাবে এই ত্রিভুজের মধ্যে যদি আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করলাম, সিমিলারলি একইভাবে যদি আমরা ও বিসি ত্রিভুজের উপরে যদি আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করি তাহলে আমরা কি বলতে পারবো যে ওসি ভেক্টর ইকুয়াল টু কত হবে ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে এটা আমরা লিখলাম ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এখন ওবি ভেক্টর ইকুয়াল টু আমরা জানি যে ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর, তাহলে ওবির জায়গাতে আমরা মান বসে দিলাম ও এ প্লাস এবি। এখন যদি আমরা ত্রিভুজ ও সি ডি, ও সি ডি এর ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখব যে ত্রিভুজ ও সি ডি, ও সি ডি এর ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওডি ভেক্টর ইকুয়াল টু ওসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, এটা আমরা বলতে পারবো। আর এখন যেহেতু আমরা জানি যে ওসি ভেক্টর ইকুয়াল টু এটা, তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কত পাবো, এখান থেকে পাবো ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, এটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এখানে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করলাম, এখানে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করলাম, এখানেও আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করলাম। তাহলে আমরা ওডি ভেক্টর মানে কি জানি, আমরা জানি ওডি ভেক্টর মানে হলো আর ভেক্টর, আর ও এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর, এবি মানে হচ্ছে বি ভেক্টর, বিসি মানে সি ভেক্টর, আর সিডি মানে ডি ভেক্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ছবির থেকে যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, এই যে চারটা ভেক্টর আছে, এই চারটা ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধিটা কি হচ্ছে আমার এখানে আর ভেক্টর হচ্ছে। তাহলে এটাকে আমরা ঠিক এইভাবে করে রিপ্রেজেন্ট করতে পারি যে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। অর্থাৎ আমরা তাহলে বলতে পারছি যে ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্রটি প্রমাণিত হচ্ছে, এবং এর থেকে বোঝা গেল যে বহুভুজ সূত্রটি ত্রিভুজ সূত্রেরই একটি সম্প্রসারিত রূপ, এটা আমরা এখান থেকে বলতে পারি। এখন বক্তব্য হলো যে এই ওডি ভেক্টর যেটা আছে, অর্থাৎ তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু ওডি ভেক্টর। এখন এটাকে যদি আমরা এদিকে বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে কী পাবো, ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর মাইনাস ওডি ভেক্টর ইকুয়াল টু 0 পাবো আমরা। এখন যদি এটাকে আমরা এভাবে লিখি ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডিও ভেক্টর ইকুয়াল টু 0। ডিও ভেক্টর মানে আমরা এটাকে বলতে পারছি যে এখানে যে ছবির মধ্যে যেটা ছিল যে ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, আর এটা ছিল ওডি ভেক্টর, ওডিকে আমরা এখন করছি কত ডিও। তাহলে এটা ছবিটা যদি আমরা আঁকি, ছবিটা আঁকলে আমরা কী দেখব, ছবিটা আঁকলে আমরা দেখব যে ছবিটা এরকম করে যাবে, অর্থাৎ এটা গেল এ ভেক্টর, এটা গেল বি ভেক্টর, এটা গেল সি ভেক্টর, এটা গেল ডি ভেক্টর, আর এটা এইভাবে হয়ে গেল মাইনাস আর ভেক্টর। অর্থাৎ এর নাম যেরকম ছিল ও এ বি সি ডি, ও এ বি সি ডির ক্ষেত্রে আমরা এটাকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাহুগুলির ভেক্টরগুলিকে একই ক্রমে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে 3 বা ততোধিক ভেক্টরের মান ও দিক যদি একটি বদ্ধ ত্রিভুজ বা বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা সূচিত করা হয় তবে ওই ভেক্টরগুলির লব্ধি শূন্য হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি।
এই জায়গাটাতে। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এই যে ভেক্টরগুলো আছে, এই ভেক্টরগুলো যদি একই ক্রমে নিই কোনো একটা বহুভুজ বরাবর, তাহলে এদের লব্ধিটা কী হবে? শূন্য হবে, যেটা ত্রিভুজ সূত্র এবং সামন্তরিক সূত্রের মধ্যেও যেটা আমরা দেখেছিলাম। তাহলে এটা গেল আমাদের টোটাল বহুভুজ সূত্রের কনসেপ্ট। টোটালটা ভালো করে একবার স্টাডি করে নাও, যে এখান থেকে আমরা বহুভুজ সূত্র থেকে বা ত্রিভুজ সূত্র থেকে আমরা বহুভুজ সূত্র থেকে আমরা কী করে পেয়ে যাচ্ছি। এখন আমরা আলোচনা করব ভেক্টর বিভাজন নিয়ে। ভেক্টর বিভাজন কী জিনিস? যেমন আমরা জানি যে দুই বা ততোধিক ভেক্টরের যেমন সংযোজন সম্ভব, তেমনি একটি ভেক্টর যদি দেওয়া থাকে তাকে দুই বা ততোধিক অংশে বিভাজন করা সম্ভব। অর্থাৎ আমরা আগের পার্টে দেখেছিলাম যে এরকম করে যদি একটা এ ভেক্টর থাকতো আর এরকম করে যদি একটা বি ভেক্টর থাকতো, তাহলে সামন্তরিক সূত্রের সাহায্যে আমরা এর যে লব্ধি কর্ণ বরাবর, সেই লব্ধিটা আমরা বের করতাম। সেটা ছিল সি ভেক্টর, যেটাকে আমরা বলতাম ভেক্টরের সংযোজন। অর্থাৎ আমরা কি বলছি এখানে, যে যখন আমরা এ ভেক্টর আর বি ভেক্টর যখন আমাদের দেওয়া থাকতো, ঠিক সেরকম করেই আমরা সি ভেক্টরটা পেয়ে যেতাম। অর্থাৎ সি ভেক্টরটা হতো এখানে লব্ধি, যেটা আমরা সংযোজন প্রক্রিয়ার সাহায্যে বের করতাম। কিন্তু ভেক্টর বিভাজন বলতে বোঝাচ্ছে যে আমাকে যদি এরকম একটা ভেক্টর বলে দেওয়া থাকে, তাহলে এই ভেক্টরটা অর্থাৎ এই আর ভেক্টর যদি এটাকে আমরা ধরে নিই, তাহলে এই আর ভেক্টরকে দুটো ভেক্টরে আমরা এমনভাবে ভাঙবো, এই ভেক্টর এবং এই ভেক্টরে দুটো ভেক্টরে আমরা এমনভাবে ভাঙবো যাতে এই দুটো ভেক্টরের লব্ধি যাতে আর ভেক্টরটা হয়। বুঝতে পারা গেল কি বললাম? যে এই আর ভেক্টরকে আমরা দুটো ভেক্টরে এমনভাবে ভাঙবো যাতে এই দুটো ভেক্টরের লব্ধি করলে যাতে আমরা আর ভেক্টরটা পেয়ে যাই। কিন্তু কথা হচ্ছে যে এখানে আমরা দুটো ভেক্টরের সংযোজন করে নিয়ে যেমন আমরা একটা লব্ধি পেলাম, ঠিক তেমনই একটা ভেক্টরকে আমরা বিভাজিত করলে তার যে দুটো উপাংশ পাবো সেটা নাও হতে পারে, বা দুটো বিভবাংশ পাবো সেটা নাও হতে পারে। একটা ভেক্টরকে যখন আমরা ভাঙি, ধরে নিলাম এটা একটা ভেক্টর, এই ভেক্টরকে যখন আমরা ভাঙবো তখন আর এইদিকে 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 বিভিন্ন দিকে এর উপাংশগুলো থাকতে পারে। অর্থাৎ এই আর ভেক্টরের এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এরকম বিভিন্ন উপাংশ হতে পারে। কিন্তু এই উপাংশগুলোর বিভাজন এমন করে হবে যাতে এই প্রত্যেকটা ভেক্টরের লব্ধির মান যাতে এই মান এবং দিক যাতে এই ভেক্টরের সঙ্গে সমান হয়, এই জিনিসটাকে মাথায় রেখে নিয়ে আমরা কোনো একটা ভেক্টরকে ভাঙতে পারি। বুঝতে পারা গেল? তাহলে ভেক্টর বিভাজনের সংজ্ঞা তাহলে আমরা কী বলতে পারি? ভেক্টর বিভাজনের সংজ্ঞা হচ্ছে যে কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে যদি এমনভাবে বিভাজিত করা হয় যাতে মূল ভেক্টরটি বিভাজিত অংশগুলির লব্ধি হয়, তবে ওই বিভাজনকে বলা হচ্ছে ভেক্টর বিভাজন, এবং ওই বিভাজিত অংশগুলিকে মূল ভেক্টরটির উপাংশ বলা হচ্ছে। বুঝতে পারা গেল কি বললাম? যে কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে যদি এমনভাবে বিভাজিত করা হয় যাতে মূল ভেক্টরটি বিভাজিত অংশগুলির লব্ধি হয়, তবে এই বিভাজনকে বিভাজন ভেক্টর বা ভেক্টর বিভাজন বলা হয়। এবং ওই বিভাজিত অংশগুলিকে, মানে এই যে পদ্ধতিটাকে আমরা বলছি ভেক্টর বিভাজন, এবং এর যে উপাংশগুলো পাওয়া যাচ্ছে, যে বিভবাংশযুক্তগুলো পাওয়া যাচ্ছে, সেই বিভবাংশগুলোকে বলা হচ্ছে ভেক্টর উপাংশ। এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে যে ভেক্টর বিভাজন ভেক্টর সংযোজনেরই একটি বিপরীত প্রক্রিয়া। কি বললাম? ভেক্টর বিভাজন ভেক্টর সংযোজনেরই একটি বিপরীত প্রক্রিয়া। তবে এ কথা কিন্তু সম্পূর্ণ সত্য নয়। কেন? কারণ দুটি ভেক্টরকে সংযোজিত করলে সর্বদা একটি নির্দিষ্ট লব্ধি পাওয়া যায়। কারণ দুটো ভেক্টর নিই বা তিনটা ভেক্টর নিই বা চারটা ভেক্টর নিই না কেন, আমরা সর্বদা একটাই লব্ধি পাই। ঠিক আছে? কিন্তু অপরপক্ষে বিভাজন প্রক্রিয়ায় একটি ভেক্টর থেকে দুই বা ততোধিক পৃথক পৃথক উপাংশ পাওয়া যেতে পারে। যেমন ধরে নাও আমরা এখানে এই দুটো ভেক্টর নিয়ে উপাংশ করে নিয়ে আমরা এখান থেকে সি ভেক্টর লব্ধিটা আমরা পেলাম। তো একইভাবে করে এই সি ভেক্টরকে যদি আমরা ভাঙি, তাহলে কি আমরা একে এ ভেক্টর আর বি ভেক্টরে ভাঙতে পারবো? না। আমরা যেমন একে এ ভেক্টর বি ভেক্টরে ভাঙতে পারবো, ঠিক তেমনই এর আমরা আরও এই সি ভেক্টরের আমরা আরও অনেকগুলো উপাংশ তৈরি করতে পারবো।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যেই দুটো ভেক্টরের সংযোজন করে আমরা একটা লব্ধি পাচ্ছি, সেই লব্ধিকে ভাঙলে আমরা আরও অনেক ভেক্টরও পেয়ে থাকি। বুঝতে পারা গেল? অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো ভেক্টরকে ভেক্টর বিভাজন প্রক্রিয়ায় দুটি উপাংশে বিভাজিত করলেই প্রায় সব ধরনের সমস্যার সমাধান করা সম্ভব হয়। ওই জন্য বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, আমরা যখন কোনো একটা ভেক্টরকে যখন বিভাজিত করি তখন আমরা দুটি উপাংশে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভেঙে নিই। তাই বহু উপাংশ বিভাজন প্রক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ প্রায় নেই বললেই চলে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে কোনো একটা ভেক্টরকে যখন আমরা দুটো উপাংশে ভাগ করব, সেই উপাংশগুলোর মান বা তাদের রাশিমালাগুলো এই ভেক্টরের সাপেক্ষে কত হতে পারে সেটা আমরা এখনকার নির্ণয় করব। দুটি ভেক্টরের উপাংশে বিভাজন, অর্থাৎ এখানে যদি আমরা যে ধরলাম ছবির মধ্যে, এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর ভেক্টর, অর্থাৎ এখানে এই আর ভেক্টরটা হচ্ছে লব্ধি। এই আর ভেক্টরটা যদি লব্ধি হয় তাহলে এটাকে যদি আমরা দুটো উপাংশে ভাঙি, একটা হচ্ছে এ ভেক্টর এবং একটা হচ্ছে বি ভেক্টর, এই দুটো ভেক্টরের উপাংশে যদি আমরা এটাকে ভাঙি তাহলে এই এ ভেক্টর এবং বি ভেক্টরের মান ইন টার্মস অফ আর ভেক্টর দিয়ে কী হবে সেটা আমরা এখানে বের করব। সো আমরা এর মধ্যে একটু নামকরণ করে নিচ্ছি। যেমন ধরলাম এটা হচ্ছে ও, এটাকে ও নাম দেওয়া হলো, এটাকে নাম দিলাম বি, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে সি। এখানে নাম দিলাম, ধরে নাও এম নাম দিলাম, আর এখানে নাম দিলাম এন। তো আমরা এরকম এটার নামকরণগুলো করে দিলাম। তো এটা হচ্ছে ও বি এ সি, অর্থাৎ আমরা এখানে ও এ ভেক্টর বরাবর আর ভেক্টরকে ডিনোট করলাম, ও বি ভেক্টর বরাবর এ ভেক্টর, আর ও সি ভেক্টর বরাবর বি ভেক্টর। এখানে আমরা এটাকে এইভাবে করে ডিনোট করলাম। তাহলে এখানে আমরা কি হচ্ছে যে ও বি ভেক্টর বরাবর আমরা এ ভেক্টর নিচ্ছি, ও এ ভেক্টর বরাবর হচ্ছে আর ভেক্টর, আর ও সি ভেক্টর বরাবর সি ভেক্টর নেওয়া হচ্ছে। তাহলে এখানে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে আমরা এখানে বলতে পারি যে ও বি ভেক্টর প্লাস, কারণ যেহেতু ভেক্টরকে আমরা রিপ্লেস করতে পারি, ভেক্টরকে রিপ্লেস করলে আমরা কি বলবো যে এই বি ভেক্টরটা চলে আসবে এখানে, তাহলে বি ভেক্টর যদি এখানে চলে আসে তাহলে এটাকে আমরা বলতে পারবো বি ভেক্টর। এখন যদি আমরা ধরে নিই যে এই আর ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের মধ্যবর্তী কোণটা যদি আমরা এখানে আলফা ধরি এবং এই কোণটাকে যদি আমরা বিটা ধরি, তাহলে এটা যেহেতু একটা সামন্তরিক হচ্ছে, সামন্তরিক হওয়ার জন্য এই কোণটা আর এই কোণটা কি পরস্পর সমান হবে, তাহলে আমরা বলতে পারবো এই কোণটা হবে বিটা। এখন এটা আলফা আর এটা বিটা যদি হয় তাহলে এই দুটো অন্তস্থ কোণ এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এটা হবে বহিস্থ কোণ। তাহলে এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই কোণটা হবে আলফা প্লাস বিটা। তাহলে এখন এই কোণটা যদি আলফা প্লাস বিটা হয়, একইভাবে করে তাহলে আমরা এই কোণটাকে কত বলতে পারবো, এই কোণটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা, যেটা আমরা এখান থেকে বলতে পারবো কত হবে, এটা পাই মাইনাস আলফা প্লাস বিটা। এখন যেহেতু আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী জানি যে এখানে আমরা কি বলতে পারি, ত্রিভুজ সূত্র অনুযায়ী বলতে পারি যে ও বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর, ও বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর, এটা আমরা এখান থেকে বলতে পারি। এখন তোমরা ম্যাথে করবে যে একটা ত্রিভুজ আমরা এখানে অঙ্কন করলাম। এই ত্রিভুজের মধ্যে যদি এটাকে আমরা নাম দিই এ বি সি, এবং এ বা কোণের বিপরীত বাহুটা হচ্ছে এ, এটা বি আর এটা সি, মানে স্মল এ বি সি দিয়ে যদি আমরা ত্রিভুজের তিনটা বাহুকে সূচিত করি আর এ বি সি দিয়ে যদি আমরা এর অ্যাঙ্গেলকে ডিনোট করি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এটা তোমরা ম্যাথে ক্লাস 11-এ তোমরা এটা করবে, তোমাদের ম্যাথে এই সূত্রটা আছে যে এ বাই সাইনে, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুর করেসপন্ডিং কোণের সাইন, এই বাহুটা এবং এই বাহুর করেসপন্ডিং কোণের সাইন হচ্ছে এটা, আবার এই বাহুটার এই করেসপন্ডিং কোণের সাইন হচ্ছে এটা, অর্থাৎ এ বাই সাইন এ, বি বাই সাইন বি এবং সি বাই সাইন সি, এটা আমরা বলতে পারি। এখন যদি আমরা এই যে ছবিটা আছে এই ছবিটার ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজ ও এ
বি। ও এ বি ত্রিভুজকে যদি আমরা নিই, অর্থাৎ প্রমাণটা করার সময় আমরা ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে আমরা কী কী বলতে পারি? আমরা বলতে পারি যে ও বি বাই সাইন ও বি বাই সাইন ও এ বি ইকুয়াল টু বি এ বাই সাইন এ ও বি ইকুয়াল টু ও এ বাই সাইন ইকুয়াল টু ও এ বাই সাইন এ বি ও। এটা আমরা এখান থেকে বলতে পারি। দেখো তোমরা ছবির সাথে মিলিয়ে দেখে নাও যে এটা তোমাদের ছবির সাথে ম্যাচ করছে কিনা। এটা তোমরা পজ করে দেখে নাও, মিলিয়ে দেখবে ও বি বাই সাইন ও এ বি, মানে আমরা যেটা সূত্রটা এখানে লিখলাম, এই সূত্রটার উপর বেস করে আমরা ত্রিভুজ ও এ বি থেকে আমরা এই টার্মটা লিখতে পারি। এখন যদি আমরা এটাকে লিখতে পারি এখান থেকে, তাহলে আমরা এরপরের লাইনটা কী দাঁড়াবে? তাহলে ও বি মানে আমরা কী জানি? ও বি মানে আমরা জানি হচ্ছে এ বাই সাইন ও এ বি, মানে আমরা অ্যাঙ্গেল কী পাচ্ছি? আমরা পাচ্ছি অ্যাঙ্গেল হচ্ছে বিটা ইকুয়াল টু বি এ, মানে আমরা বলতে পারি বি বাই সাইন আলফা, আর ও এ মানে হচ্ছে আর বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। দেখে নাও এবার এখানকার যে অ্যাঙ্গেলগুলো আছে, অ্যাঙ্গেলগুলো ভালো করে ম্যাচ করে নাও। ম্যাচ করে নিয়ে তোমরা এটার সঙ্গে মিলিয়ে দেখে নাও, দেখবা যে তোমাদের এখানে তাই বেরোবে যে এ বাই সাইন বিটা ইকুয়াল টু বি বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন পাই প্লাস পাই মাইনাস আলফা প্লাস বিটা। এটা আমরা পেয়ে যাব। এখন এটা যদি আমাদের এখান থেকে এটা হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি এ বাই সাইন বিটা ইকুয়াল টু বি বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। এটাও তোমরা ম্যাথে করবে যে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, মানে পাই মাইনাস যদি কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে সেটা সাইন এই অ্যাঙ্গেলটাই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এ বাই সাইন বিটা ইকুয়াল টু বি বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা আকারে এটাকে আমরা লিখতে পারি। এখন যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে, তাহলে এখান থেকে আমরা তাহলে এ এর মানটা কী বলতে পারি? কারণ আমাকে যেহেতু ছবির মধ্যে কী দেখতে পাচ্ছ তোমরা, ছবির মধ্যে আমরা আর ভেক্টরকে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি উপাংশে আমরা এটাকে ভাঙবো। তাহলে দুটি উপাংশে যদি আমরা ভাঙি এ আর বিতে, তাহলে এ আর বি এর মানটাকে আমাকে আর এর ফর্ম দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেল আলফা বিটা, এই অ্যাঙ্গেলগুলো আমার হচ্ছে নোন অ্যাঙ্গেল, কিন্তু মানে এই অ্যাঙ্গেলগুলো আমরা জানি, কিন্তু এ আর বি এর মানটা আমরা জানি না। তাহলে এ বি এর মানটা আমরা তাহলে এখান থেকে বের করতে পারি। এ বি এর মানটা যদি আমরা এখান থেকে বের করি তাহলে কত বেরোবে? এ ইকুয়াল টু বেরোবে সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর বি ইকুয়াল টু কত বেরোবে? বি ইকুয়াল টু বেরোবে সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ এর একটা মান বেরোচ্ছে এটা, আর বি এর একটা মান বেরোচ্ছে এটা, এখানে একটা আর থাকবে এটা। তাহলে এখান থেকে আমরা এ আর বি এর মানগুলো আমরা উপাংশে ভাগ করলে কত হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আর ভেক্টরকে যদি আমরা এ এবং বি দুটি উপাংশে যদি আমরা ভাগ করি তাহলে এদের মানগুলো কত হবে সেটা আমরা এই দুটো সূত্রের সাহায্যে বের করতে পারবো। এখন এই যে সূত্র দুটো আছে, এই সূত্র দুটোর মধ্যে যদি আমরা কিছু বিশেষ ক্ষেত্র প্রয়োগ করি, বিশেষ ক্ষেত্র কীরকম? দেখো তোমরা এই ছবিটার মধ্যে যেটা দেখতে পাচ্ছ যে এই যে ছবিটা আছে এখানে, এখন এই ছবিটার মধ্যে যে আর ভেক্টর ছিল, আর ভেক্টরকে আমরা আলফা এবং বিটা দুটো অ্যাঙ্গেলে এ এবং বিকে নিয়েছিলাম। এখন এটাকে যদি আমরা আলফা এবং বিটা দুটো অ্যাঙ্গেলের মানটাকে যদি আমরা নির্দিষ্ট করে দিই, কীরকম? এটাকে যদি আমরা লম্ব উপাংশে বিভাজিত করি। কীরকম লম্ব উপাংশ? দেখো এখানে দেখলে বুঝতে পারবে যে এটাকে যদি আমরা আর ভেক্টর ধরি, এই বরাবর যদি এ ভেক্টর যায় আর এই বরাবর যদি বি ভেক্টর যায়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা লম্ব উপাংশে ভাঙি, লম্ব উপাংশে ভাঙা মানে এই অ্যাঙ্গেলটি যদি আলফা হয় আর এই অ্যাঙ্গেলটি যদি বিটা হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন এই আলফা প্লাস বিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি এবং এটাকে যদি আমরা বিশেষ ক্ষেত্র আকারে নিই, তাহলে আমরা এখান থেকে এ ভেক্টর আর বি অর্থাৎ এ এবং বি এর যে মান, সেই মানটা কত পাবো দেখা যাক। যেহেতু আমরা কী পেলাম? আমরা পেলাম যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ইকুয়াল টু হবে আর সাইন বিটা, মানে আমরা বলতে পারি 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন
90। অর্থাৎ আমাদের এখান থেকে যে ভ্যালুটা বেরোচ্ছে সেই ভ্যালুটা হবে আর কস আলফা। একইভাবে বি ইকুয়ালটা আমরা বলতে পারি আর সাইন আলফা বাই, মানে এখানে আমরা দুটাকে যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করছি। আমি এটাকে বিটা দিয়েও প্রকাশ করতে পারতাম, কিন্তু আমরা এখানে এটাকে আলফা দিয়ে প্রকাশ করছি। আলফা দিয়ে প্রকাশ করলে কত বলতে পারি, সাইন 90, তাহলে এখান থেকে আসছে বি ইকুয়াল টু আর সাইন আলফা, এ ইকুয়াল টু আর কস আলফা। এটা খুব ইম্পর্ট্যান্ট টার্ম, এটাকে ভালো করে জেনে রাখবে, কারণ এটা তোমাদের ম্যাথে ভেক্টর সংক্রান্ত যত রকমের তোমরা ম্যাথ পাবে প্রত্যেকটা প্রায় বেশিরভাগ ম্যাথেই এই সূত্রটা কাজে লাগে। তাহলে অর্থাৎ আমরা দেখতে পারি যে দুটো ভেক্টরকে যদি আমরা একটা এ ভেক্টর এবং একটা বি ভেক্টর নিয়ে এটাকে যদি আমরা লম্ব উপাংশে বিভাজিত করি, অর্থাৎ এর উপরে যদি আমাদের ভেক্টরটা যায় লম্ব উপাংশে, তাহলে এটা যদি আলফা অ্যাঙ্গেল হয় তাহলে আমরা বলতে পারছি যে এ ইকুয়াল টু আর কস আলফা অ্যান্ড বি ইকুয়াল টু আর সাইন আলফা। এটাকে আমরা এইভাবে করে বলতে পারি। এখান থেকে একটা সূত্র আসে, সেই সূত্রটা তোমরা ভালো করে মনে রাখবে। এটাকে আমরা বলে থাকি লাগা কস খাড়া সাইন। কী বললাম, দেখো এই যে অ্যাঙ্গেলটা যার সঙ্গে লেগে আছে সেটাকে আমরা বলি লাগা কস। ওই জন্য দেখো এ ইকুয়াল টু আর কস থিটা আসছে। আর বিটা যেহেতু এ এর সঙ্গে বিটা কি খাড়া হচ্ছে এখানে, ওই জন্য আমরা এখানে বিটাকে বলি খাড়া সাইন। ওই জন্য বি এর সঙ্গে সাইন পার্টটা নিচ্ছি আমরা। এটা ভালো করে মনে রাখবে, একটা হচ্ছে লাগা কস আর একটা হচ্ছে খাড়া সাইন। আমরা তাহলে কী বলতে পারি, লাগা কস খাড়া সাইন। এই সূত্রটা আমাদের স্যার আমাদেরকে এভাবে করে বলেছিল, আমরাও তোমাদেরকে এভাবে করে বলছি। এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, লাগা কস খাড়া সাইন। এর উপর বেস করে আমাদের যে কোনো একটা ভেক্টরকে যখন আমরা উপাংশে ভাগ করি, সেই উপাংশে ভাগ করলে আমরা তার ফর্মটা আমরা এরকম করে পেয়ে যাই। বুঝতে পারা গেল? টোটাল পার্টটা একবার দেখে নাও। যে আমরা এখানে একটা ভেক্টরকে প্রথমে আমরা আলফা বিটা অ্যাঙ্গেল করে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে তারপর তার উপাংশগুলোর মান বের করছি। এখানে ত্রিভুজের ধর্মাবলীর একটা সূত্র কাজ করছে, এই যে সূত্রটা লেখা হচ্ছে এই সূত্রটা এটা ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারের সূত্র। এর উপর বেস করে আমরা এখান থেকে এ আর বি এর মানটা বের করছি। তারপর যদি আমরা এটাকে লম্ব উপাংশে অর্থাৎ 90 ডিগ্রি কোণে যদি ভেঙে দিই, তাহলে সেক্ষেত্রে এ এবং বি এর মানটা কী হতে পারে সেটা আমরা এখানে দেখাচ্ছি। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এই লাগা কস এবং খাড়া সাইন। এটা আমরা ভালো করে মনে রাখবে। তোমাদের এখানে একটা জিনিস বলে দিই, যে এই যে আমরা আর ভেক্টরকে আমরা এখানে দুটো উপাংশে ভাঙলাম, একটা এ ভেক্টর এবং একটা বি ভেক্টর দিয়ে। এখন যদি আমাদের বলে দেওয়া থাকে যে এই যে আমি যদি এই বরাবর যদি আমরা আর ভেক্টরকে নিই, এখন সেই ভেক্টরটাকে যদি আমরা এই বরাবর একটা উপাংশ এ ভেক্টর এবং ঠিক এই বরাবর একটা উপাংশ বি ভেক্টরে চিহ্নিত করি, তাহলে কি এটা পসিবল কি পসিবল না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলফার মানটা কত হচ্ছে, যেহেতু আমরা দেখলাম যে আর ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের একটা অ্যাঙ্গেল ছিল আলফা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আলফার মানটা হচ্ছে 0 ডিগ্রি। আর বিটার মানটা কত হচ্ছে, বিটার মানটা হচ্ছে এখানে 90 ডিগ্রি। তাহলে আলফার মানটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে যে সূত্রটা পেয়েছিলাম সেই সূত্রটার মধ্যে কী দেখতে পাচ্ছি, যে এ ইকুয়াল টু আর কস আলফা অ্যান্ড বি ইকুয়াল টু আর সাইন আলফা। তাহলে আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে আলফা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, কস 0 ডিগ্রি মান জানি আমরা 1, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে আর সাইন 0 ডিগ্রির ভ্যালু সবসময় 0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে বি ইকুয়াল টু হবে 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো একটা ভেক্টরকে যদি একটা উপাংশ বরাবর নেওয়া হয়, তাহলে ওর লম্ব উপাংশের কিন্তু কোনো মান থাকে না। অর্থাৎ এই বরাবর যে এই যে বি ভেক্টর, এই বি ভেক্টরের কোনো মান থাকবে না। শুধু কী থাকবে, শুধু এর যে আর ভেক্টরটা আছে সেই আর ভেক্টরেরই মান থাকবে। ওই জন্য এখানে দেখো এর মধ্যে এখানে কী হলো, ওই জন্য যে এ ইকুয়াল টু আর হলো এবং বি ইকুয়াল টু 0 হলো। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তাহলে এটাকে যদি আমরা ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে আমরা কী বলবো, যে কোনো ভেক্টরের নিজ অভিমুখে থাকা বিভতাংশটির মান, অর্থাৎ উপাংশটির মান, যে নিজ অভিমুখে থাকা উপাংশটির মান ওই ভেক্টরটির মানের সঙ্গে সমান হয়, অর্থাৎ এ ইকুয়াল টু আর হয়। আর কোনো ভেক্টরের লম্ব দিকে তার কোনো বিভতাংশ নেই। যদি এ ইকুয়াল টু আর হয়, তাহলে এর লম্ব বরাবর কোনো উপাংশ থাকবে না। এটা আমরা এখান থেকে বলতে পারি। এই জিনিসটা ভালো করে মনে রাখবে। এখন আমরা আলোচনা করব একটি বাস্তব দৃষ্টান্ত নিয়ে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম ভেক্টর বিভাজন, তার উপরই বেস করে একটা বাস্তব দৃষ্টান্ত, অর্থাৎ কোনো বস্তুকে ঠেলা এবং টানা। এখন আমরা যদি দেখি যে কোনো একটি বস্তুকে আমরা
পিছন দিক দিয়ে ঠেলে নিয়েও গতিশীল করতে পারি, অথবা সামনের দিক থেকে টেনে নিয়েও গতিশীল করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো বস্তুকে যখন ঠেলা হয়, অর্থাৎ আমরা যদি এখানে একটা বস্তুর চিত্র আঁকি, তাহলে আমরা দেখব যে যখন আমরা কোনো একটি বস্তুকে ঠেলি তখন আমরা কি করি, প্রযুক্ত বল সাধারণত কোনাকুনিভাবে একটা নিচের দিকে ক্রিয়া করি, অর্থাৎ যেটাকে আমরা বলছি এফ। একটা কোনাকুনি বল আমরা এর নিচের দিকে ক্রিয়া করি। এখন এই কোনাকুনি বলটা যখন নিচের দিকে ক্রিয়া করা হচ্ছে তখন একে যদি আমরা দুটো উপাংশে ভাঙি, যেটা একটু আগে বললাম যে কোনো একটা ভেক্টর যদি থাকে তাহলে এটাকে আমরা ব্যবহারিক ক্ষেত্রে দুটো উপাংশে ভেঙে নিই। তাহলে এটাকে যদি আমরা দুটো উপাংশে ভাঙি তাহলে একটা উপাংশ কী হবে, এই বরাবর একটা অনুভূমিক দিকে যাবে, আর এই বরাবর একটা উলম্ব দিকে যাবে। অনুভূমিক দিক বরাবর যে উপাংশটা আছে সেটাকে যদি আমরা এফ এক্স ধরি, এবং উলম্ব দিক বরাবর যে উপাংশটা আছে সেটাকে যদি আমরা এফ ওয়াই দিয়ে চিহ্নিত করি, তাহলে দেখব যে আমরা জানি যে কোনো একটা বস্তুর ওজন সবসময় এমজি, যেটা কি হয়, নিচের দিকে কাজ করে। এখন কোনো একটা বস্তুর ওজন যদি নিচের দিকে কাজ করে, ঠিক এটার সঙ্গে এই যে এফ ওয়াই যেটা নেওয়া হচ্ছে এটাও তো নিচের দিকে কাজ করছে। তাহলে দুটো ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা কী হয়, বেড়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে বস্তুটা আছে এই বস্তুটার ওজনটা কার্যতভাবে বৃদ্ধি পাবে। এর ফলে কী হবে, বস্তুটিকে আমাদের ঠেলতে কষ্ট হবে। কিন্তু অপরপক্ষে যদি আমরা বস্তুটিকে টানি বলতে বোঝাচ্ছে যদি আমরা কোনাকুনিভাবে উপর দিকে বল প্রয়োগ করি, বস্তুটির উপরে যদি আমরা কোনাকুনিভাবে উপর দিকে বল প্রয়োগ করি তাহলে এরও কী হবে, এর দুটো উপাংশ থাকবে, একটা যাবে এই বরাবর একটা উপাংশ, আরেকটা কী যাবে এই বরাবর একটা উপাংশ, দুটো উপাংশ পাবো। এটাকে যদি আমরা এফ এক্স বলি এবং এটাকে যদি আমরা এফ ওয়াই দিয়ে চিহ্নিত করি তাহলে এক্ষেত্রে দেখতে পাবো কি এর যে ওজনটা এমজি সেটা নিচের দিকে কাজ করছে। এখন যেহেতু একটা বস্তুর উপরে এমজি কাজ করছে নিচের দিকে এবং উলম্ব উপাংশটা কাজ করছে উপরের দিকে, তাহলে এর ওজনটা কী হবে, কার্যতভাবে এর ওজনটা হ্রাস পাবে। ঠিক আছে, এর ফলে কী হবে, বস্তুটিকে সহজে আমরা টানতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বলটা, যেটা কোনো একটা বস্তুকে যখন ঠেলা হয় তখন সেই বলটা কাজ করে নিচের দিকে, তার ফলে বস্তুকে ঠেলতে গেলে ওর ওজনটা বেড়ে যায়। এখন বস্তুটা মুভ করে কোন দিকে, কোন বলের জন্য, এর মধ্যে যে অনুভূমিক বলটা কাজ করছে এই অনুভূমিক বলটার জন্য এই বস্তুটা মুভ করে। কিন্তু এই উলম্ব বলটা কী করছে, এর বস্তুটার ওজনটা বৃদ্ধি করছে, এখানে উলম্ব বলটা বস্তুটার ওজনটাকে হ্রাস করছে এবং এই অনুভূমিক বলটা বস্তুটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এই চিত্র অনুযায়ী বা এই ভেক্টর কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে কোনো একটি বস্তুকে যখন আমরা গতিশীল করতে হয় তখন তাকে ঠেলার চেয়ে টানা অনেক বেশি সুবিধাজনক, এটা আমরা এখান থেকে বলতে পারি। এখন আমরা বিভাজন প্রক্রিয়ার সাহায্যে বহু ভেক্টরের সংযোজন করব। অর্থাৎ আমার কাছে যদি অনেকগুলো ভেক্টর থাকে তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা বিভাজন করে নিয়ে আমরা সেটিকে সংযোজন করব। কীরকম, ধরে নেওয়া হলো যে আমরা যদি এখানে একটা এক্স অক্ষ টানি, একইভাবে এখানে যদি একটা ওয়াই অক্ষ টানি, এবং এই এক্স অক্ষ বরাবর আমরা যদি একটা ভেক্টর নিই, যেমন ধরে নেওয়া হলো এটা যদি আমরা একটা পি ভেক্টর নিই, এটা যদি আমরা একটা কিউ ভেক্টর নিই, এই বরাবর আমরা যদি একটা আর ভেক্টর নিই, তাহলে আমরা এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা এখানে তিনটা ভেক্টরকে নিলাম, একটা হচ্ছে পি ভেক্টর, একটা কিউ ভেক্টর, আর একটা হলো আর ভেক্টর। এখন এই পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এই তিনটা ভেক্টরকে আমাকে বিভাজিত করে নিয়ে সংযোজন করতে হবে। এটাকে আমরা ডাইরেক্টলি সংযোজন করতে পারি বহুভুজ সূত্রের সাহায্যে, কিন্তু আমরা ওটাকে ওইভাবে করে সংযোজন করব না। আমরা কি করব, এটাকে উপাংশে ভাঙবো। এখন পি ভেক্টরকে যদি আমরা উপাংশে ভাঙি তাহলে কীরকম করে ভাঙতে পারবো, এটা একটা যাবে, এটা একটা যাবে, দুটো অংশ যাবে। একটাকে আমরা বলছি পি ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে পি ওয়াই অংশ, এটা হলো পি এক্স অংশ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা এর একটা উপাংশ নিচ্ছি আর ওয়াই অক্ষ বরাবর আমরা এর একটা উপাংশ নিচ্ছি। এটা হচ্ছে পি ভেক্টরের। ঠিক একইভাবে করে যখন আমরা কিউ ভেক্টরে নিব তখন এটা হচ্ছে কিউ এক্স, আর এখান থেকে এটা হচ্ছে কিউ ওয়াই। আর ভেক্টর নিলে এটা হচ্ছে আর এক্স, আর এটা হচ্ছে আর ওয়াই। তাহলে আমরা একটা ভেক্টরের আমরা দুটো করে উপাংশে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ পি ভেক্টরকে আমরা পি এক্স পি ওয়াই, কিউ ভেক্টরকে আমরা কিউ এক্স কিউ ওয়াই, আর আর ভেক্টরকে আমরা আর এক্স আর ওয়াই, এরকম করে আমরা এটাকে ভাগ করে নিচ্ছি।
এখন তাহলে আমরা এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা যদি এই যে সমস্ত ভেক্টরগুলো আছে এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা কী কী ভেক্টর পাচ্ছি? এক্স অক্ষ বরাবর আমরা পাচ্ছি একটা পি এক্স, একটা কিউ এক্স, একটা হচ্ছে আর এক্স, একটা পি এক্স, একটা কিউ এক্স, একটা হচ্ছে আর এক্স। আর ওয়াই অক্ষ বরাবর আমরা পাচ্ছি পি ওয়াই, একটা কিউ ওয়াই, আর একটা হচ্ছে আর ওয়াই। অর্থাৎ আমরা এই ভেক্টরগুলো পেয়ে যাচ্ছি, এটা আমরা এখান থেকে বলতে পারি। এখন যেটা হচ্ছে যে এই যে ভেক্টরগুলো, এই ভেক্টরগুলো কী হচ্ছে যে এক্স অক্ষের সঙ্গে, অর্থাৎ পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করছে, কিউ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে বিটা কোণ করছে, আর আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে গামা কোণ করছে। এটা যদি আমরা এখান থেকে ধরে নিই তাহলে আমরা কী কী দেখতে পারি? তাহলে এটাকে যদি আমরা একটু আগে যেটা করলাম যে লাগা কস খাড়া সাইন, এখন যদি আমরা পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টরের উপর যদি আমরা লাগা কস খাড়া সাইন প্রয়োগ করি তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে আমরা বলতে পারবো যে পি এক্স ইকুয়াল টু হবে পি কস আলফা। এগুলো লাগলে আমরা বলতে পারবো এই ছবির থেকে যে পি এক্স ইকুয়াল টু হবে পি কস আলফা, কিউ এক্স ইকুয়াল টু হবে কিউ কস বিটা, আর আর এক্স ইকুয়াল টু হবে আর কস গামা। এটা আমরা এখান থেকে বলতে পারবো। আর ওয়াই অক্ষ বরাবর কী কী আসবে? পি ওয়াই ইকুয়াল টু হবে পি সাইন আলফা, কিউ ওয়াই ইকুয়াল টু হবে কিউ সাইন বিটা, আর আর ওয়াই ইকুয়াল টু হবে আর সাইন গামা। এই তিনটা আমরা এখান থেকে পেয়ে যাব। এখন এক্স অক্ষ বরাবর এই যে উপাংশগুলো আছে পি এক্স, কিউ এক্স, আর এক্স, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশগুলো আছে পি ওয়াই, কিউ ওয়াই, আর ওয়াই, এই উপাংশগুলোর যদি আমরা বীজগাণিতিক সমষ্টি করি, অর্থাৎ এই উপাংশগুলোর বীজগাণিতিক সমষ্টি বলতে বোঝাচ্ছে যদি আমরা এখানে ধরে নিই যে এফ এক্স যদি এক্স অক্ষ বরাবর এই উপাংশগুলো যদি সমষ্টি হয় তাহলে আমরা বলতে পারবো যে এফ এক্স ইকুয়াল টু কত হবে? এফ এক্স ইকুয়াল টু হবে পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর এক্স। অর্থাৎ আমরা বলতে পারি পি কস আলফা, কিউ কস বিটা, আর কস গামা। একইভাবে করে ওয়াই অক্ষ বরাবর যদি উপাংশগুলোকে আমরা যদি সমষ্টি করি এফ ওয়াই ইকুয়াল টু কত হবে? পি ওয়াই প্লাস কিউ ওয়াই প্লাস আর ওয়াই। অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি হলো পি সাইন আলফা, কিউ সাইন বিটা, আর সাইন গামা। এগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এখন তাহলে আমরা এই ছবিটাকে যদি আমরা একটু পাশে রিপ্রেজেন্ট করে দেখাই, অর্থাৎ আমরা দেখব যে এই বরাবর যদি এক্স অক্ষ হয় আর এই বরাবর যদি ওয়াই অক্ষ হয় তাহলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে এটা যদি এক্স আর এটা যদি ওয়াই হয়, এই ছবির মধ্যে এই বরাবর কাজ করছে হলো এফ এক্স আর এই বরাবর কাজ করছে হলো এফ ওয়াই। এখন এই এফ এক্স এবং এফ ওয়াই যে দুটো লম্ব উপাংশে আমরা ভাগ করে নিলাম যে এফ এক্স ভ্যালু এটা, এফ ওয়াইয়ের ভ্যালু এটা। এখন এদের এই বরাবর যে লব্ধিটা যাবে সেই লব্ধিটাকে যদি আমরা এফ ভেক্টর বলি তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে আমরা বলতে পারবো, যেহেতু আমরা আগের লেকচার আলোচনা করেছিলাম যে দুটো ভেক্টর যদি লম্বভাবে থাকে তাহলে তাদের মধ্যে যে ভেক্টরের মানটা সি ইকুয়াল টু কত হয়? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। এটা আমরা আগের লেকচারে আমরা আলোচনা করেছিলাম। তাহলে এখানে এফ ভেক্টর ইকুয়াল টু কত হচ্ছে? এফ এক্স প্লাস এফ ওয়াই। এফ এক্স প্লাস এফ ওয়াই যদি এটা হয় তাহলে আমাদের এখান থেকে যে টার্মটা কত আসবে? এই টার্মটা আসবে হলো এফ ইকুয়াল টু রুট ওভার এফ এক্সের স্কোয়ার প্লাস এফ ওয়াইয়ের স্কোয়ার। এটা আমরা এখান থেকে বলতে পারি এফ এক্সের স্কোয়ার প্লাস এফ ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এই যে এফ ভেক্টর যেটা আমাদের বেরোলো আর এফ এক্স ভেক্টর যেটা আমাদের বেরোলো আর এফ ওয়াই ভেক্টর যেটা বেরোলো তাদের যদি আমরা স্কোয়ার করে বর্গমূল করে দিই তাহলে আমরা এখান থেকে এফ ভেক্টরটা পেয়ে যাব। আর এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই যে ছবিটা আছে এই ছবিটার মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে থিটা, সেটা হচ্ছে লব্ধি ভেক্টরের মধ্যবর্তী কোণ। লব্ধি ভেক্টরের যে অ্যাঙ্গেলটা সেটা তাহলে আমরা কী করে পেয়ে যাব? সেটা আমরা পেয়ে যাব হলো ট্যান থিটা ইকুয়াল টু এফ ওয়াই বাই এফ এক্সের দ্বারা। ট্যান থিটা ইকুয়াল টু আমরা এফ ওয়াই বাই এফ এক্সের দ্বারা এটাকে আমরা বের করে নিতে পারবো। বুঝতে পারা গেল কী বললাম? তাহলে আমরা কোনো একটা ভেক্টরকে যখন আমরা বিভাজন করছি তখন আমরা
সংযোজন করে নিয়ে তাকে আমরা বিভাজিত করে নিচ্ছি। প্রথমে আমরা এটাকে ভেঙে নিচ্ছি, এক্স অক্ষ বরাবর উপাংশগুলো, ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলোকে ভেঙে নিয়ে তারপর সেটাকে ভেক্টর সংযোজন করছি, অর্থাৎ যোগ করে দিচ্ছি, পি এক্স কিউ এক্স আর এক্স পি ওয়াই আর ওয়াই যোগ করে দিচ্ছি। যোগ করে দিয়ে তারপর তাকে লম্ব উপাংশে বিভাজিত করে নিয়ে তারপর সেখান থেকে আমরা লব্ধির মান বের করছি। এই জিনিসটাকে ভালো করে মনে রাখবে, কারণ এটা তোমাদের কোনো থিওরি না, এখান থেকে কোনো থিওরি দিবে না এর উপর বেস করে, কিন্তু এটা তোমাদের বিভিন্ন রকমের ম্যাথ করতে তোমাদের অনেক হেল্প করবে। এই কনসেপ্টটা জানা থাকলে তোমরা এখান থেকে বিভিন্ন রকমের ম্যাথগুলো তোমরা করতে পারবে। ভালো করে এটাকে স্টাডি করে নাও, দেখো এটা ভালো করে বুঝতে পারছো কি না। এখন আমরা ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে কোনো একটি ভেক্টরকে প্রকাশ করব। ত্রিমাত্রিক দেশে বলতে বোঝাচ্ছে যে থ্রি ডাইমেনশনালে কোনো একটি ভেক্টর ধরে নেওয়া হলো। এখানে যে আমরা ছবিটা এঁকেছি সেই ছবিটার মধ্যে ওপি হলো একটা ভেক্টর, ঠিক আছে? ধরে নিলাম ওপি হচ্ছে এখানে আর ভেক্টর। এই ওপি ভেক্টরটা এই ত্রিমাত্রিক দেশে অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর এই ওপি ভেক্টরকে আমরা স্থানাঙ্কের সাহায্যে কিভাবে প্রকাশ করব সেটি আমরা এখানে দেখাবো। তো তাহলে আমরা এই থিওরি অনুযায়ী কী বলতে পারি, যে মনে করা যাক যে ত্রিমাত্রিক দেশে একটি ভেক্টর আর, দেখতে পাচ্ছ ছবির মধ্যে একটি ভেক্টর আর, যেটার মান এবং দিক ওপি দ্বারা নির্দেশ করা হয়েছে, অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল টু আমরা বলতে পারি ওপি ভেক্টর। এখন আর ভেক্টরটিকে আমাকে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে হবে। এখানে ওপি হলো একটি আদিবিন্দু, অর্থাৎ ও বিন্দুকে যদি আমরা মূল বিন্দু ধরে নিয়ে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটা অক্ষকে যদি আমরা আঁকার পর আমরা দেখতে পারবো যে এখান থেকে যে ওপি যে ভেক্টরটা হচ্ছে সেই ওপি ভেক্টরটির আদিবিন্দু হলো ও, যার স্থানাঙ্ক, যেহেতু এটা একটি মূল বিন্দু তাহলে এর স্থানাঙ্ক কত হবে 0,0,0, আর পি যে বিন্দু আছে সেই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই, জেড, এটা আমরা বলতে পারি। তাহলে ওপি রেখাংশটিকে, এই যে ওপি যে রেখাংশটা আছে সেই ওপি রেখাংশটিকে যদি আমরা একটা কর্ণ নিই, অর্থাৎ এ ডি বি এফ পি সি ই, এই যে আয়তঘনকটা আছে এই আয়তঘনকটার একটা কর্ণ যদি আমরা ওপি নিই, ঠিক আছে, নিয়ে যদি আমরা একটা আয়তঘনক আঁকি, তাহলে আমরা এখান থেকে এই আয়তঘনক থেকে আমরা তাহলে কী বলতে পারবো যে পি বিন্দুর স্থানাঙ্ক অনুযায়ী যদি আমাদের যেতে হয় তাহলে আমরা কীভাবে যাব, তাহলে আমরা যাব এখান থেকে এত দূর অবধি এক্স দূরত্ব যাব, এখান থেকে এত দূর অবধি যাব ওয়াই দূরত্ব, এখান থেকে এত দূর অবধি যাব জেড দূরত্ব। তাহলে এক্স দূরত্ব, ওয়াই দূরত্ব এবং জেড দূরত্ব যাওয়ার পর আমরা এখান থেকে উঠতে পারবো, এটা আমরা এখান থেকে বলতে পারি। বুঝতে পারা গেল কি বললাম? আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখানে ও এ, তাহলে আমরা কি বললাম যে ও এ ইকুয়াল টু যদি আমরা এক্স ধরি, এ ডি ইকুয়াল টু যদি আমরা ওয়াই ধরি, আর ডিপি ইকুয়াল টু যদি আমরা জেড ধরি, তাহলে আমরা এখান থেকে পি বিন্দুতে পৌঁছাতে পারবো। এখন ও এ এ ডি ডিপি, কী বললাম, ও এ ডি ডিপি, এই রেখাংশগুলিকে যদি আমরা ভেক্টর হিসাবে ধরে নিই তাহলে ও এ ডিপি কী দেখতে পাচ্ছি, ও এ ডিপি এখানে যে বহুভুজটা আছে অর্থাৎ ও এ ডিপি, এটা একটা থ্রি ডাইমেনশনাল বহুভুজ। এখানে যে বহুভুজটা আছে তাহলে এই বহুভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অর্থাৎ কি বললাম যে ও এ ডিপি বহুভুজ, ও এ ডিপি বহুভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে যদি আমরা বহুভুজ সূত্র প্রয়োগ করি তাহলে আমরা বলবো যে ও এ ভেক্টর প্লাস এডি ভেক্টর প্লাস ডিপি ভেক্টর ইকুয়াল টু হবে ওপি ভেক্টর, এটা আমরা এখান থেকে বলতে পারবো। তাহলে আমরা এখানে যদি ও এ ডিপি এই বহুভুজের মধ্যে যদি আমরা বহুভুজ সূত্র প্রয়োগ করি তাহলে আমরা বলতে পারবো যে ও এ ভেক্টর প্লাস এডি ভেক্টর প্লাস ডিপি ভেক্টর ইকুয়াল টু ওপি ভেক্টর, এটা আমরা এখান থেকে বলতে পারবো। এখন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে খুব ভালো করে শুনবে। এখন এক্স, ওয়াই এবং জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ, কী বললাম, এক্স অক্ষের দিক বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষের দিক বরাবর জে ক্যাপ, জেড অক্ষের দিক বরাবর কে ক্যাপ। মাথায় রাখবে এক্স অক্ষ বরাবর যখন আমরা কোনো একক ভেক্টর নিই তখন সেটাকে আই ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, ওয়াই অক্ষ বরাবর যখন আমরা কোনো একক ভেক্টর নিই তাকে জে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, জেড অক্ষ বরাবর যখন আমরা কোনো একক ভেক্টর নিই তাকে কে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারা গেল কি বললাম? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ সবসময় মনে রাখবে এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে আমরা যেহেতু এখানে বহুভুজ সূত্র প্রয়োগ করছি তাহলে ও এ ডি পি
এই যে বহুভুজটা আছে, তাহলে এই বহুভুজের মধ্যে আমরা কি বলতে পারি যে ও এ বরাবর আমরা যে যাবো, তাহলে সেটা কত হবে? ও এ বরাবর যাওয়া মানে আমরা যাব হচ্ছে এক্স আই ক্যাপ, কারণ যেহেতু আমরা এক্স দূরত্ব যাচ্ছি আর আই ক্যাপ যেহেতু একক ভেক্টর, তাহলে ওই ডিরেকশনে একটি একক ভেক্টর কাজ করছে এক্স আই ক্যাপ। একইভাবে এখানে আমরা যাচ্ছি ওয়াই অক্ষ বরাবর, তাহলে এই বরাবর আমরা কত যাব? যাব হচ্ছে ওয়াই জে ক্যাপ, অর্থাৎ ওয়াইটা হচ্ছে এখানে আমার মান আর জে ক্যাপটা হচ্ছে এর দিক বোঝাচ্ছে। একইভাবে আমরা যখন এখানে যাচ্ছি জেড অক্ষ বরাবর, তখন এখানে আমরা বলছি জেড কে ক্যাপ। বুঝতে পারা গেল? তাহলে এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তিনটা হচ্ছে যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে আমরা ও এ ভেক্টরকে আমরা বলতে পারি এক্স আই ক্যাপ, এডি ভেক্টরকে আমরা বলতে পারি ওয়াই জে ক্যাপ, আর ডিপি ভেক্টরকে আমরা বলতে পারি জেড কে ক্যাপ। আর ওপি ভেক্টর মানে আমরা জানি আর ভেক্টর। তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে এটা কত হবে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর। বুঝতে পারা গেল? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই তিনটি ভেক্টর দিয়ে আমরা এটিকে প্রকাশ করে থাকি। বুঝতে পারা গেল কি বললাম? এইভাবে করেই কোনো একটি ভেক্টরকে ত্রিমাত্রিক দেশে আমরা প্রকাশ করে থাকি স্থানাঙ্কের সাহায্যে। যেহেতু আমরা দেখলাম যে এই ওপি ভেক্টরের স্থানাঙ্ক কত? এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে প্রথমটা হচ্ছে এক্সের মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের মান, তৃতীয়টা হচ্ছে জেডের মান। তাহলে এক্সের মান আই ক্যাপ প্লাস ওয়াইয়ের মান জে ক্যাপ প্লাস জেডের মান কে ক্যাপ। এইভাবে করে আমরা কোনো একটি ভেক্টরকে ত্রিমাত্রিক দেশে প্রকাশ করতে পারি। আর সবসময় মনে রাখবে আর ভেক্টর দিয়ে সবসময় অবস্থান ভেক্টরকে চিহ্নিত করা হয়। ঠিক আছে? আর ভেক্টর দিয়ে আমরা সবসময় অবস্থান ভেক্টরকে চিহ্নিত করে থাকি, আর যার ভ্যালু সবসময় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়। এটাকে ভালো করে মনে রাখবে। তাহলে যদি আমাদের অবস্থান ভেক্টরের সংজ্ঞা বলতে বলে তাহলে আমরা কি বলবো? মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থিতি যে ভেক্টরের সাহায্যে বোঝানো হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। এটা আমরা বলতে পারি। মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থিতি যে ভেক্টরের সাহায্যে বোঝানো হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। অর্থাৎ আমরা এখানে যে আর ভেক্টরের যে ভ্যালুটা পেলাম, অর্থাৎ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এখন যদি আমরা এখান থেকে এর মানটিকে যদি নির্ধারণ করি তাহলে এর মানটিকে আমরা কীভাবে করে বের করব? এটা ভালো করে মনে রাখবে যে আর ভেক্টর মড, অর্থাৎ আমরা আর এর মানটা যখন বের করব তখন আমরা দেখাবো এইভাবে করে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখান থেকে আমরা আর এর মানটি বের করতে পারবো। বুঝতে পারা গেল কি বললাম? তাহলে আর ইকুয়াল টু যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয় তাহলে ওর মান দাঁড়াবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন ধরে নাও অ্যাজ ফর এক্সাম্পল আমি কোনো একটা ভেক্টর নিলাম, ধরে নাও এ ভেক্টর ইকুয়াল টু 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। অ্যাজ পর এখানে এক্স ওয়াই জেড যেটা বলে দেওয়া আছে সেই এক্স ওয়াই জেডের আমি একটা ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে এ ভেক্টরের মান বের করতে বলে আমরা কী করে করব? এ ভেক্টর মড অথবা এ ভেক্টর ইকুয়াল টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 5-এর স্কোয়ার। মাইনাস থাকলে আমরা এখানে মাইনাসটিকে কনসিডার করবো বা মাইনাসটিকে আমরা ধরবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কত হবে? 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 5-এর স্কোয়ার 25। তাহলে এটা হবে হচ্ছে 9 আর 4 9 10 11 12 13 13, এদিকে হচ্ছে 25 আর এদিকে 13 হলে আমার হবে হলো 5 3 8 2 এর আগে 3 38। তাহলে আমরা এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার 38, অর্থাৎ এ এর যে মান সেই এ এর মানটা হচ্ছে রুট ওভার 38। তাহলে এখন যদি আমাকে এ বিন্দুর যদি আমাকে স্থানাঙ্ক বলে দেওয়া থাকতো তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হতো? এ বিন্দুর স্থানাঙ্ক হতো 2, 3, -5। এটাও তো আমার এখান থেকে এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো তোমরা এটা বুঝতে পারলে কি না যে কোনো একটি ভেক্টরকে যখন আমরা ত্রিমাত্রিক দেশে যখন আমরা কোনো একটি ভেক্টরকে যখন প্রকাশ করে নিয়ে যখন আমরা আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ আকারে লিখি এবং সেখান থেকে যখন আমরা এর মান নির্ণয় করি সেই মানটির সাহায্যে আমরা এটা যদি আমাদের বেশিরভাগ ম্যাথ করতে কাজে লাগে তাহলে সেটাকে আমরা এই দুটোকে আমরা সূত্র আকারে মনে রাখবো। ঠিক আছে? তাহলে এটা হলো একটা সূত্র। এবার সেখান থেকে আমরা যদি কোনো একটা ভ্যালু বলে দেওয়া থাকে, কোনো একটা কোশ্চেনের যদি বলে দেওয়া থাকে যে এ ভেক্টর ইকুয়াল টু এটা হলে তার মান কত, তাহলে সেটা আমরা এই সূত্রের সাহায্যে
আমরা এটাকে বের করতে পারবো। আর সবসময় মনে রাখবে মাইনাস থাকলে মাইনাসটাকে ধরতে হবে। এখন যদি কোনো একটি ভেক্টর যদি কোঅর্ডিনেট বলে দেওয়া থাকে, যেমন ধরে নাও স্থানাঙ্ক বলে দেওয়া থাকলে 2,3,-5, তাহলে সেটিকে যখন আমরা ভেক্টর ফর্মে প্রকাশ করব তখন সেটাকে ভেক্টর ফর্মে কী করে প্রকাশ করতে পারি? 2,+3-5, অর্থাৎ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এভাবে করে এটিকে আমরা প্রকাশ করতে পারবো। বুঝতে পারা গেল? এখন আমরা নির্ণয় করব এই যে আর ভেক্টর যেটা বেরোলো, আর ভেক্টর ইকুয়াল টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, এই আর ভেক্টরের অভিমুখ এবং দিক কোসাইন। দিক কোসাইন কি সেটা আমরা ছবি আঁকলে বুঝতে পারবো। যেমন আমরা এখানে একটা 3 ডাইমেনশনাল ফিগার আমরা ড্র করলাম। এই 3 ডাইমেনশনাল ফিগারের মধ্যে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ এবং এটা হচ্ছে z অক্ষ। এখন এই বরাবর যদি আমরা একটা ভেক্টর নিই, অর্থাৎ আর ভেক্টর, সেই আর ভেক্টরটা যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আর ভেক্টর এক্স অক্ষের সঙ্গে একটা কোণ করবে, ওয়াই অক্ষের সঙ্গে একটা কোণ করবে এবং জেড অক্ষের সঙ্গে একটা কোণ করবে। এই যে আর ভেক্টর আছে এটা যদি এক্স অক্ষের সঙ্গে কোণ করে সেটাকে আমরা যদি প্রকাশ করি মোটামুটি এরকম করে, এটা এক্স অক্ষের সঙ্গে একটা কোণ করছে, ওয়াই অক্ষের সঙ্গে একটা কোণ করছে এবং জেড অক্ষের সঙ্গে একটা কোণ করছে। ধরলাম এক্স অক্ষের সঙ্গে কোণ করছে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে কোণ করছে বিটা এবং জেড অক্ষের সঙ্গে কোণ করছে গামা। এটাকে যখন তোমরা 3 ডাইমেনশনালি বাড়িতে ছবিটা যখন দেখবে একটু এক্সপেরিমেন্ট করে, তখন তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবে। কারণ ছবিটা যদিও 3 ডাইমেনশনাল না বলে এখানে জিনিসটা অতটা ভালো করে বোঝানো সম্ভব হচ্ছে না। জিনিসটা 3 ডাইমেনশনাল দেখলে জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে। এখন যদি আমরা এটার সঙ্গে যখন আমরা এটাকে যুক্ত করে দিচ্ছি ডট ডট দিয়ে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমার এখানে 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে এতটুকু কত যাবে সেটা হচ্ছে এক্স, আর এখান থেকে এটা কত আর, আর এটা যদি আলফা হয় তাহলে এটাকে আমরা ভূমি বলতে পারি এবং এটাকে আমরা অতিভুজ বলতে পারি। ঠিক আছে? তো এটা যদি ভূমি হয় এবং এটা যদি অতিভুজ হয় তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো? আমরা বলতে পারবো যে কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর। কস আলফা ইকুয়াল টু যদি এক্স বাই আর হয়, সিমিলারলি একইভাবে যখন ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করছে তখন ওয়াই অক্ষের সঙ্গে যখন আমরা এটাকে টানবো এরকম করে, তখন আমরা দেখবো সেটা ওয়াই অক্ষের সঙ্গে এটা 90 ডিগ্রি কোণ করছে। এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। ঠিক সেইভাবে করে আমরা বলতে পারবো কস বিটা ইকুয়াল টু ওয়াই বাই আর। ঠিক একইভাবে যখন এটা জেড অক্ষের সঙ্গে যখন আমরা টানবো তখন জেড অক্ষের সঙ্গে এটা হবে 90 ডিগ্রি আর এটা হবে ভূমি আর এটা হবে হচ্ছে অতিভুজ। তাহলে এটা হবে হচ্ছে জেড, এটা হবে হচ্ছে আর। তাহলে ঠিক একইভাবে কস গামা ইকুয়াল টু জেড বাই আর, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা কী বলতে পারছি যে কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর, কস বিটা ইকুয়াল টু ওয়াই বাই আর অ্যান্ড কস গামা ইকুয়াল টু জেড বাই আর। এটা যদি আমাদের এখান থেকে হয় তাহলে এই যে কস আলফা, কস বিটা, কস গামা এদেরকে আমরা বলছি দিক কোসাইন, এদেরকে দিক কোসাইন বলা হচ্ছে। কস আলফাকে প্রকাশ করা হয় এল দিয়ে, এটাকে এম দিয়ে আর এটাকে এন দিয়ে। আমরা এল এম এন দিয়ে এদেরকে আমরা প্রকাশ করে থাকি। এখন যদি আমরা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার যদি নির্ণয় করি তাহলে আমরা কী পাবো? ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা আমরা এখান থেকে পেয়ে যাব। এই ভ্যালুগুলো আমরা পুট করলাম, এখানে ভ্যালুগুলো পুট করলে আমরা এটা পেয়ে যাব। এটাকে যখন আমরা লসগু করে যোগ করবো তাহলে আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। যেহেতু আমরা দেখলাম একটু আগেই যে আর মানে কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের জায়গায় আমরা আর স্কোয়ার বসাতে পারি, ডিভাইড বাই আর স্কোয়ার, কেটে গেল 1। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারছি যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ দিক কোসাইনগুলোর বর্গের সমষ্টি করলে আমরা 1 পেয়ে যাই। এটা হচ্ছে এই 3 ধরনের দিক কোসাইনের মধ্যে সম্পর্ক। ভালো করে দেখে নাও জিনিসটা, দিক কোসাইনটা ভালো করে বুঝতে পারছো কি না। এখন আমরা নির্ণয় করব দুটি ভেক্টরের লব্ধি এবং অন্তর। আচ্ছা, দুটি ভেক্টরের লব্ধি এবং অন্তর বের করার আগে একটা জিনিস বলে দিই। যেমন ধরে নাও যে এ ভেক্টর ইকুয়াল টু ধরলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এটা আমরা ধরলাম। এখন একটা বি ভেক্টর ইকুয়াল টু আমরা ধরলাম 5i ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস 4j ক্যাপ।
এরকম আমরা একটা ভেক্টর ধরলাম, দুটো ভেক্টর ধরলাম, অর্থাৎ এ ভেক্টর ইকুয়াল টু ধরলাম 2i প্লাস 3j মাইনাস 5k অ্যান্ড বি ভেক্টর ইকুয়াল টু 5i মাইনাস 3k প্লাস 4j। ঠিক আছে, এখন দুটো ভেক্টরের মধ্যে আমাকে লব্ধি বের করতে বললো, তাহলে আমরা কী করে বের করব? এখন দুটো ভেক্টরের মধ্যে লব্ধি বের করতে বললে আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর করব। মাথায় রাখবে, যখন দুটো ভেক্টরের মধ্যে যদি j দেওয়া থাকে, তাহলে যখন দুটো ভেক্টরকে আমরা যোগ করি তখন এর সঙ্গে যোগ বিয়োগ হয়, এর সঙ্গে যোগ বিয়োগ হয়, এর সঙ্গে যোগ বিয়োগ হয়, বাকি আদারওয়াইজ কোনো কিছু কিন্তু যোগ বিয়োগ হবে না। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর বের করতে গেলে আমার এখানে কত হবে? এখানে আমরা করব 2 যোগ 5 i প্লাস 3 প্লাস 4 j প্লাস মাইনাস 5 মাইনাস 3 k। এটাকে আমরা এভাবে করে বের করব। তাহলে এটা কত হবে? এটা হবে 7i প্লাস 7j মাইনাস 8k। ঠিক একইভাবে করে যখন আমরা এর অন্তরটা বের করব, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করব, ঠিক একইভাবে করে আমরা এটাকে বিয়োগ করব, অর্থাৎ 2 মাইনাস 5i প্লাস 3 মাইনাস 4j। যেহেতু এ ভেক্টর আগে আছে বি ভেক্টর পরে আছে, ওই জন্য এ থেকে বিকে মাইনাস করা হচ্ছে, প্লাস মাইনাস 5 মাইনাসে মাইনাসে প্লাস 3k। চিহ্নটা পাল্টে যাবে কারণ এখানে মাইনাস 3 ছিল, তাই এটা প্লাস 3 হয়ে যাবে। তাহলে এটাকে বের করলে আমরা কত পাবো এখান থেকে? এটা হবে হচ্ছে মাইনাস 3i মাইনাস j মাইনাস 2k। দেখো, একটা এক্সাম্পলের সাথে তোমাদেরকে আমি দুটো ভেক্টরের যোগ এবং বিয়োগ কী করে করতে হয়, j k দেওয়া থাকলে সেটা আমরা বের করতে পারি। এখন আমরা থিওরি পোর্শনে আসি, যে দুটি ভেক্টরের লব্ধি এবং অন্তর বের করতে বলছে। তো এই দুটি ভেক্টরের লব্ধি এবং অন্তর আমরা কী করে বের করব দেখা যাক। এখন আমরা এখানে একটা 3 ডাইমেনশনাল ফিগার ড্র করলাম। এই 3 ডাইমেনশনাল ফিগারের মধ্যে এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ। এখানে আমরা একটা 3 ডাইমেনশনাল ফিগার ড্র করলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এই বরাবর আমরা একটা ভেক্টর নিলাম, ধরে নাও r1 ভেক্টর, আর ঠিক এই বরাবর আমরা একটা ভেক্টর নিলাম, ধরে নাও r2 ভেক্টর। এখন এই দুটো ভেক্টরের লব্ধি আমাদেরকে বের করতে বলছে। তাহলে কী করবো? সামন্ত্রিক সূত্র আমরা প্রয়োগ করব। সামন্ত্রিক সূত্র প্রয়োগ করলে আমরা এখানে এই দুটো ভেক্টরের লব্ধি আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে এর যে কর্ণটা হবে, এই কর্ণটা হবে এই ভেক্টরের লব্ধি, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারবো? r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর। এখন r1 ভেক্টরকে যদি আমরা রিপ্রেজেন্ট করি x1i প্লাস y1 j প্লাস z1 k, x1i প্লাস y1 j প্লাস z1 k দিয়ে। একইভাবে r2 ভেক্টরকে যদি আমরা রিপ্রেজেন্ট করি x2i প্লাস y2 j প্লাস z2 k। এভাবে করে এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা এখান থেকে r1 ভেক্টর প্লাস r2 ভেক্টরের মান আমরা বের করতে পারবো। তাহলে সেটা কত হবে? x1 প্লাস x2i প্লাস y1 প্লাস y2 j প্লাস z1 প্লাস z2 k। এটাকে আমরা এইভাবে করে প্রকাশ করতে পারি। তাহলে যেহেতু এটা r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর, অর্থাৎ আমরা এখান থেকে দুটো ভেক্টরের লব্ধি বের করলাম, এর যদি মানটা বের করি তাহলে সে মানটা কী দাঁড়াবে? মড r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর ইকুয়াল টু রুট ওভার x1 প্লাস x2 তার স্কোয়ার প্লাস y1 প্লাস y2 তার স্কোয়ার প্লাস z1 প্লাস z2 তার স্কোয়ার। এটা আমরা এখান থেকে এর মানটা পেয়ে যাব। এখন এই লব্ধি ভেক্টর যদি এক্স অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল, ওয়াই অক্ষের সঙ্গে যদি বিটা অ্যাঙ্গেল, আর জেড অক্ষের সঙ্গে যদি গামা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে আমরা এর দিক কোসাইনগুলো বের করতে পারবো। তাহলে এই দিক কোসাইনগুলো কী করে বের করব? একটা হবে কস আলফা ইকুয়াল টু হবে x1 প্লাস x2 বাই মড r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর। এটা হবে একটা দিক কোসাইন, যে তোমরা একটু আগে করলাম দিক কোসাইন। কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর, কস বিটা ইকুয়াল টু ওয়াই বাই আর, কস গামা ইকুয়াল টু জেড বাই আর। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? কস আলফা ইকুয়াল টু x1 প্লাস x2 বাই মড r1 প্লাস r2। কস বিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি y1 প্লাস y2 বাই মড r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর, অ্যান্ড কস গামা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি z1 প্লাস z2 বাই মড r1 ভেক্টর প্লাস
R2 ভেক্টর। তাহলে এখান থেকে আমরা দুটো ভেক্টরের লব্ধির মানটা আমরা এখান থেকে বের করতে পারছি। দেখো তোমরা এটা ভালো করে বুঝতে পারলে কিনা। তাহলে এখান থেকে আমরা লব্ধিটাকে বের করে নিতে পারছি এই পদ্ধতির সাহায্যে। এখন আমরা ভেক্টরের অন্তর বের করব। ভেক্টরের অন্তর বের করার ক্ষেত্রে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর দুটো ভেক্টরকে প্রকাশ করলাম, একটা R1 ভেক্টর এবং একটা R2 ভেক্টর। তাহলে এটা হবে কি এদের অন্তর। তাহলে এদের অন্তর যদি এটা হয় তাহলে এটাকে আমরা কী বলতে পারি, R2 মাইনাস R1। তাহলে এটাকে আমরা বলতে পারবো R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। যেহেতু ত্রিভুজ সূত্র থেকে এটা প্লাস এটা ইকুয়াল টু এটা হবে, তাহলে আমাকে এটা বের করতে গেলে কী করতে হবে, এটা মাইনাস এটা করতে হবে। তাহলে এটা হবে R2 মাইনাস R1। ঠিক একইভাবে করে যেরকম করে আমরা R1 ধরেছিলাম, R2 ধরেছিলাম, এটার উপরেই বেস করে এটাকে করা হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর বের করি তাহলে সেটা কত হবে, x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ। এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি x2 প্লাস x1 i ক্যাপ, x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ। তাহলে এটা যদি মড বের করি তাহলে এটার মড কত হবে, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর ইকুয়াল টু রুট ওভার, এটা হবে x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার স্কোয়ার। এটা বেরোবে এর অন্তর। এখন এবার যেহেতু এর অন্তরটা যেহেতু এভাবে করে যাচ্ছে তাহলে এর অন্তরটা তাহলে দিকটা আমরা কী করে বের করব, এটারই একটা প্রজেকশন আমরা এখান থেকে ঠিক সমান্তরালভাবে এখানে ড্র করলাম নিচের দিকে। ঠিক এটারই একটা প্রজেকশন। তার মানে এটাকে আমরা কত বলতে পারি, এটাকে আমরা বলতে পারি R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তাহলে এটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করছে, এবং জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ করে তাহলে আমরা ঠিক এখান থেকে বের করতে পারবো cos আলফা ইকুয়াল টু x2 মাইনাস x1 বাই মড R2 মাইনাস R1। একইভাবে করে বেরোবে cos বিটা ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই মড R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। আর একইভাবে করে এখান থেকে আমরা পেয়ে যাব সেটা হচ্ছে cos গামা ইকুয়াল টু z2 মাইনাস z1 বাই মড R2 মাইনাস R1 ভেক্টর। দেখো এই টোটালটা বুঝতে পারলে কি না। তাহলে এখান থেকে আমরা বের করলাম R2 মাইনাস R1, এটা বেরোলো। তার এখান থেকে এটার মডটা বের করলাম, অর্থাৎ মানটা বের করা হলো, এবং তার দিকগুলো বের করা হলো। আমরা একইভাবে করে এখান থেকে আমরা এর দিকগুলো পেয়ে যাচ্ছি। দেখে নাও টোটালটা ভালো করে বুঝতে পারলে কি না। এভাবে করে আমরা কোনো একটা ভেক্টরের লব্ধি এবং অন্তর এটাকে আমরা বের করতে পারি। বুঝতে পারা গেল? আজকের লেকচার এতটুকুই, বাকিটা আবার নেক্সট লেকচার আলোচনা করা হবে।